এটা খুব অনভিপ্রেত। বাংলাদেশি মুসলমানদের নাম শুনলেই কলকাতা পুলিশ এতটা তাদের প্রতি সহমর্মিতা দেখানোর জন্য এতটা অ্যাগ্রেসিভ কেন হয়ে যাচ্ছে বারবার, এটা কিন্তু সকলের মনে একটা প্রশ্নের জন্ম দিচ্ছে। যখন প্রথম পার্লামেন্টে ওয়াকআপ একটা পাশ হলো, তারপরে পার্ক সার্কাসে 3 ঘন্টা ধরে তাণ্ডব চলেছে, কিছু করেনি পুলিশ। পুলিশের এই দুরকম যে চেহারা, এটা খুব সন্দেহের কারণ, নিন্দার করা উচিত। এত কাণ্ডের পরেও অনেক বাঙালি হিন্দু এখনো জাগতে পারেনি, ওপার বাংলা থেকে তারা খেয়ে পালিয়ে এসছে। এখন যদি জাগতে পারে ভালো। 20 বছর পরে আমরা একদিন বরিশাল থেকে পালিয়ে বারাসাতে চলে এসেছি, আমরা একদিন খুলনা থেকে পালিয়ে কলকাতায় চলে এসেছি। নিশ্চিন্তে থাকুন, আর 20 থেকে 25 বছর পরে আমাদেরকেই এখান থেকে তারাকে, কলকাতা থেকে তারাকে কালিকটে পালিয়ে যেতে হবে, বারাসাত থেকে তারাকে ভুবনেশ্বরে পালিয়ে যেতে হবে। কিচ্ছু করার নেই। আমরা ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলে ডরাই, কিন্তু আমরা অতীত থেকে শিক্ষা নিই। মুসলমান ভোট সংগঠিত হয়ে যদি তৃণমূলের বাক্সে কিছুটা পড়ে যায়, বাঙালিকে বাংলা থেকে আলাদা করে দেয়, বাঙালি হিন্দুকে মোটামুটিভাবে এখান থেকে যতটা সম্ভব ডিসইন্টিগ্রেট করে দাও বাঙালি হিন্দুকে। তৃণমূল এটা করার কাজে খুব ভালোভাবে সফল হয়েছে এতদিন, তার জন্য তৃণমূল ভোটে জিতেছে। সেই সমান কৌশল তারা নিতে চলেছে। হাই কমিশন ঘেরাও এত উত্তেজনা ছড়ালো, এর পিছনে আদৌ এত কোনো কারণ আছে এই উত্তেজনা ছড়ানো? দেখুন, পুলিশ যেভাবে কালকে লাঠিচার্জ করেছে, এটা খুব অনভিপ্রেত। আমি দেখলাম টিভিতে, কিছু তো সাধারণ নিরীহ মানুষজন গেছিলেন, তারা হাতে অস্ত্র নিয়েও যাননি, আর কোনো রকম ভাবে অশান্তি করতেও যাননি। বাংলাদেশের এই যে ঘটনাগুলো ঘটছে, হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে, অত্যাচার হচ্ছে, খুন করা হচ্ছে, জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে প্রতিবাদ করতে গেছিলেন। তার জন্য যেরকম আচরণ কলকাতার পুলিশ করেছে, সেটা খুব দুঃখজনক। বাংলাদেশি মুসলমানদের নাম শুনলেই কলকাতা পুলিশ এতটা তাদের প্রতি সহমর্মিতা দেখানোর জন্য এতটা অ্যাগ্রেসিভ কেন হয়ে যাচ্ছে বারবার, এটা কিন্তু সকলের মনে একটা প্রশ্নের জন্ম দিচ্ছে। এই পুলিশ এবার মুর্শিদাবাদের ঘটনা একদমই নিষ্ক্রিয় অবস্থায় প্রায় দেখা গেছিল, এরকমটা সব জায়গাতেই তাই। আপনার যদি মনে থাকে, কয়েকদিন আগে যখন প্রথম পার্লামেন্টে ওয়াকআপ একটা পাশ হলো, তারপরে পার্ক সার্কাসে 3 ঘন্টা ধরে তাণ্ডব চলেছে, কিছু করেনি পুলিশ। কাজেই পুলিশের এই দুরকম যে চেহারা, এটা খুব সন্দেহের কারণ, নিন্দার করা উচিত। অনেকে বলছেন প্রথমে টিয়ার গ্যাস বা জল কামান ব্যবহার করা যেতে পারত, প্রথমেই লাঠিচার্জের কি দরকার ছিল? আমি টেকনিক্যাল পয়েন্টে যাচ্ছি না। এমন কিছু বিশাল কয়েক লক্ষ মানুষ গিয়ে ওখানে কিছু উপদ্রব তৈরি করে, তারা বিশাল অস্ত্র শস্ত্র নিয়ে গেছে, ঢিল পাথর ছুঁড়েছে, এমনও কোনো প্রমাণ ছবি কিছু নেই। কি সমস্ত কেস দিয়েছে, খুনের চেষ্টা, যেটা আগে আইপিসি 307 ছিল, এখন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতায় বোধহয় নাম্বারটা চেঞ্জ হয়েছে, 307টা অন্য কিছু হয়েছে। কিন্তু আমি দেখলাম খুনের চেষ্টার অভিযোগ, সরকারি কর্মচারীকে মারধর, মানে নন বেলেবল, যাতে বেল না পায়, এই ধরনের যে কেসগুলো করছে, এটা ঠিক হচ্ছে না। এতে অন্তত বোঝা যাচ্ছে যে বাংলাদেশি মুসলমানের নামটা শুনলেই পুলিশ কেমন একটা খুব ডিফেন্সিভে চলে যায়, বিরুদ্ধে গেলে ইচ্ছাকৃতভাবে ফাঁসানোর একটা চেষ্টা। কালকে তো প্রমাণ হয়ে গেল এই ধরনের মামলাগুলো ধোপে টেকে নাকি। কখনো খুনের চেষ্টা করতে গেলে তো মিনিমাম একটা আর্মস লাগবে কিছু। সশস্ত্র পুলিশকে সাধারণ জনতা কিভাবে খুন করবে? এগুলো মিথ্যা মামলা হচ্ছে, এগুলো বন্ধ হওয়া উচিত। কিছু ফুটেজে দেখা গেল একজন হিন্দু সন্ন্যাসীকে ফেলে পেটানো হচ্ছে, তার গায়ের গেরুয়া বসন খুলে গিয়েছে, এরপরেও হিন্দুরা বুঝবে। বোঝা তো উচিত, বাঙালি হিন্দু একটু দেরিতে বোঝে, কিন্তু বোঝা তো উচিত। এত কাণ্ডের পরেও অনেক বাঙালি হিন্দু এখনো জাগতে পারেনি, ওপার বাংলা থেকে তারা খেয়ে পালিয়ে এসছে। এখন যদি জাগতে পারে ভালো। এই জায়গাটা কি সেরকম হতে পারে? পশ্চিমবাংলা কি অবধারিত 20 বছর পরে আমরা একদিন বরিশাল থেকে পালিয়ে বারাসাতে চলে এসেছি, আমরা একদিন খুলনা থেকে পালিয়ে কলকাতায় চলে এসেছি। নিশ্চিন্তে থাকুন, আর 20 থেকে 25 বছর পরে আমাদেরকেই এখান থেকে তারাকে, কলকাতা থেকে তারাকে
কালিকটে পালিয়ে যেতে হবে, বারাসাত থেকে তার আগে ভুবনেশ্বরে পালিয়ে যেতে হবে, কিচ্ছু করার নেই। যদি এখনই না বোঝা হয় তো হিন্দুকে বুঝতে হবে, সংগঠিত হতে হবে। বুঝতেটা কি হবে, কি আছে সঙ্গে? হিন্দুরাই তো সংগঠিত হলেই হবে। দেখুন, যারা শক্তিশালী তাদেরকে কেউ ডিস্টার্ব করে না। আমরা ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলে ডরাই, কিন্তু আমরা অতীত থেকে শিক্ষা নিই না। তার জন্যই তো কবিগুরু আমাদেরকে বলেছেন যে আমরা রেখেছো বাঙালি করে মানুষ করনি। তার জন্যই তো আত্মবিস্তৃত জাতীয় বিদায় আমাদের ভূষিত করা হচ্ছে। সবার জন্য কি হিন্দু একটা সফট টার্গেট হয়ে দাঁড়িয়েছে বর্তমানে? বেশ করে হিন্দু বাঙালি, বিশেষ করে হিন্দু বাঙালি। দেখুন, এই যে আপনি দেখবেন ইসরায়েল প্যালেস্টাইনের গন্ডগোল হচ্ছে, ইসরায়েল কত হাজার প্যালেস্টাইনিকে মেরে দিল, তা নিয়ে কলকাতার রাস্তায় তথাকথিত বুদ্ধিজীবীরা লাপালাপি, ঝাপাঝাপি, কান্নাকাটি সব করে। দীপু দাস, তাকে বাংলাদেশে এভাবে পুড়িয়ে দেওয়া হলো। কিংবা আমাদের মুর্শিদাবাদে যে দুজনের ঘটনা, কালকে না পরশু জাজমেন্ট হলো। এখানে কারোর কোনো বুদ্ধিজীবী, তথাকথিত বুদ্ধিজীবীদের কোনো হেলদোল নেই, কোনো হেলদোল নেই। কারণ এগুলো হচ্ছে যাকে বলে একেবারে মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে, 500,000 টাকা এরা বিক্রি হয়ে যায়। সেই কারণে এগুলো চুপ। কিন্তু এটা যদি অন্য কোনো জাতির সঙ্গে ঘটতো, সেখানে সেই প্রদেশের হোক, সেখানকার হোক, বুদ্ধিজীবীর একটা আলোড়ন তৈরি করত। দুর্ভাগ্যজনক, যে কারণে আমরা দেশভাগের শিকার হয়েছি। এই হিন্দুরা সফট টার্গেট এইটা বুঝতে পেরে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ফায়দা তুলছেন? উনি জানেন তো যে হিন্দুদের সংগঠিত যদি না করা যায়, আর সেটা যদি সংগঠিত না হয়, তাহলে সব থেকে বেশি লাভ ওনারই হবে। আমি আপনাকে বলি হিন্দুরা কতটা অসংগঠিত। জীবনানন্দ দাশ আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি, শ্রেষ্ঠতম কবি। তার বিশ্ববিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে রূপসী বাংলা। আমাদের এখানে বিশেষ করে যারা বামপন্থী মানসিকতার আছেন, তারা জীবনানন্দ দাশের কথা খুব বলেন, তার কবিতা আবৃত্তি করেন, আমরাও করি। বিশ্ববিখ্যাত কাব্যগ্রন্থ রূপসী বাংলা। কিন্তু এটা বলে না যে রূপসী বাংলাটা লেখা হয়েছিল বরিশালের পটভূমিতে দাঁড়িয়ে, পূর্ববঙ্গে। কলকাতা শহরে জীবনানন্দ দাশ রূপসী বাংলা লেখেননি, প্রকাশিত হয়েছে অনেক পরে, কিন্তু পটভূমিটা হচ্ছে বরিশাল। আজকে আপনি বরিশালে চলে যান, জীবনানন্দ দাশের নাম কেউ জানে না। আমি একটু আগে, আপনার আসার আগে, ইউটিউবে বাংলাদেশের একটা ইউটিউবারের একটা অনুষ্ঠান দেখছি, মাস্টার দা সূর্য সেন, চট্টগ্রাম, তার কাহিনী রয়েছে। চট্টগ্রামে মাস্টার দা সূর্য সেনের যে স্মৃতিফলক আছে, সেই স্মৃতিফলকটা একটা গ্রামের মধ্যে আছে। সেই গ্রাম জঙ্গল ভেদ করে যেতে হচ্ছে, দুটো গ্রাম পাশে, পাশের গ্রামের লোক দেখিয়ে দিচ্ছে, কিন্তু দুটো গ্রাম পাশে বা মেন রাস্তা থেকে লোকে নির্দিষ্ট ডাইরেকশন দিতে পারছে না কোথায় মাস্টার দা সূর্য সেনের বাড়ি। জানে মানে শুনেছে যে ওদিকে আছে, ওদিক দিয়ে যান, গিয়ে জিজ্ঞাসা করুন, মানে কোনো রকম মানুষের উৎসাহ নেই। কাজেই আমরা এগুলো ভুলে গেছি। বর্তমান পরিস্থিতি যা, কিছুদিন আগে দেখলাম আমরা হারমোনিয়াম ভাঙচুর হচ্ছে মিউজিয়ামের ভেতরে, তো এইভাবে চলতে থাকলে রবীন্দ্রনাথ ঠাকুর তারা ওরা তো রবীন্দ্রনাথ ঠাকুরকে ভুলিয়ে দিয়েছে। কারণ কাজী নজরুল তো বাংলাদেশের লোক নন। কাজী নজরুলের জন্ম কোথায়? বর্ধমানের চুরুলিয়ায়। মৃত্যু হয়েছে তার ওখানে গিয়ে, কারণ ওখানে উনি গেছিলেন, থাকতে যাননি, ভ্রমণে গেছিলেন, সেখানে উনি মারা গেছেন। তা ওই সরকার বা ওদের মধ্যে কথাবার্তা হয়ে ওরা ওখানে তাকে দাফন করে, তাতে দোষের কিছু নেই। তাকে জাতীয় কবি বলেছেন, তাতেও দোষের কিছু নেই। কিন্তু রবীন্দ্রনাথকে অস্বীকার করার প্রবণতা থেকে এটা এসছে। তার কাছারি বাড়ি কয়েকদিন আগে ভাঙচুর হয়েছে, আপনারা দেখেছেন। কাজেই রবীন্দ্রনাথকে অস্বীকার করা, জীবনানন্দকে ভুলে যাওয়া, মাস্টার দা সূর্য সেনের ওখানে কোনো স্মৃতিচিহ্ন মানুষ চেনে না, প্রীতিলতা ওয়াদেদার কে ছিল চট্টগ্রামের লোক জানে না। এমনকি মাস্টার দা আরেকজন সহযোগী, তার নাম কল্পনা দত্ত। তিনি পরবর্তী সময়ে বিবাহ করেছিলেন অবিভক্ত কমিউনিস্ট পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক পিসি যোশীকে, করে কল্পনা যোশী হয়েছিলেন, করে কল্পনা যোশী হয়েছেন তিনি। কিন্তু আজকের দিনে চট্টগ্রামে কল্পনা দত্ত বা কল্পনা যোশীর নাম কেউ জানে না, কেউ বলতে পারবে না, কেউ তাদের কিছু করতে পারবে না। কাজেই
এই যে কল্পনা দত্ত, প্রীতিলতা ওয়াদেদার, মাস্টারদা, সূর্য সেন, শুধু তাই নয়, গণেশ ঘোষ দক্ষিণ কলকাতা থেকে সিপিএম এর সাংসদ ছিলেন, চট্টগ্রামে কখনো ভোটে লড়তে পারেননি। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের এরা সব নায়ক বা নায়িকা। বিনয় বাদল দীনেশ, ঢাকাতে বাড়ি প্রত্যেকের, অলিন্দ যুদ্ধ বিবিডিবাগে করেছেন, এখানে করেছেন রাইটার্স বিল্ডিং এ, ডালহৌসিতে। ঢাকাতে কেউ নামই জানে না। সত্যেন্দ্রনাথ বসু ঢাকা ইউনিভার্সিটিতে পড়াতেন। কারুর কোনো এই ব্যাপারে কারুর কোনো মানে ওখানে যদি কোনো স্মৃতিও এদের থাকে সেগুলোকে ধ্বংস করে দেওয়ার প্রবণতা হয়েছে। বাঙালি হিন্দু আমরা যারা পশ্চিমবঙ্গে থাকি তারাও আমরা এগুলো নিয়ে চিন্তিত নই। আমরা ভাবছি যে পাশের ঘরে আগুন লেগেছে, আমার ঘরটা ঠিকঠাক থাকবে, ওই ঘরের আগুন এখানেও আসবে, সেটা আজকে নাও কালকে, কালকে নাও পরশু, সেটা আমরা অস্বীকার করছি। আর মমতা বন্দ্যোপাধ্যায় চান বাঙালি হিন্দুকে থেকে ভুলিয়ে রাখতে, ইতিহাস না যেতে। সেই ছাপ কি মমতার রাজে এই পশ্চিমবঙ্গ দেখা যাচ্ছে? কমিউনিস্টরাও করেছে। ঋত্বিক ঘটক বিশ্ববিখ্যাত চিত্র পরিচালক, তিনি সিনেমা বানিয়েছেন অসাধারণ মেঘে ডাকা তারা। মেঘে ডাকা তারা হিন্দু বাঙালি উদ্বাস্তুদের কাহিনী, অত্যাচারের কাহিনী, তাদের দুঃখের কাহিনী, দুর্দশার কাহিনী। ওপার বাংলা থেকে এসে এখানে কত রকম পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তারা, সেটা ওই সিনেমায় বর্ণনা আছে। ওখানে কত ভালো ছিলেন সেটাও কেউ কেউ বলছে, কিন্তু কখনো বলেনি কেন পূর্ববঙ্গ থেকে তারা কি এখানে পালিয়ে আসতে। ওখানে তো মুসলমানরা থাকতে দেয়নি হিন্দুদের, সে কারণে তো তাড়িয়ে দিয়েছে, অন্য কোনো কারণে তো নয়। এই ইতিহাসটা যত ভুলিয়ে দেওয়া যায় তত প্রথমে সিপিএম এর লাভ ছিল, এখন তৃণমূলের লাভ। মুসলমান ভোট সংগঠিত হয়ে যদি তৃণমূলের বাক্সে কিছুটা পড়ে যায়, বাঙালিকে বাংলা থেকে আলাদা করে দেয়, বাঙালি হিন্দুকে মোটামুটি ভাবে এখান থেকে যতটা সম্ভব ডিসইন্টিগ্রেট করে দেওয়া বাঙালি হিন্দুকে। তৃণমূল এটা করার কাজে খুব ভালোভাবে সফল হয়েছে এতদিন, তার জন্য তৃণমূল ভোটে জিতেছে। সেই সমান কৌশল তারা নিতে চাইছে।